যারা সমস্ত সিভিলের কাজ মানে কাজ যতই মডার্ন হোক যাই হোক না কেন, তখনকার দিনের স্থাপত্য শিল্পের সঙ্গে কোনো কিছুই ম্যাচ করা যায় না। তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও। আগের ভিডিওতে দেখেছি যে কি করে আমরা বেনারসে এসে পরের দিন ভোরবেলায় সকালবেলায় উঠে 4 নম্বর গেট দিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করলাম, পুজো দিলাম এবং সারাদিন বিভিন্ন ঘাটে থেকে সেই সব ঘাটের মাহাত্ম্য খুঁজে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় সেই অতি পরিচিত অতি চিরাচরিত গঙ্গা আরতি একদম সামনে থেকে দর্শন করেছিলাম। যারা দেখে নাওনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। বেনারসের তৃতীয় দিন আমরা আজকের দিনটাতে মানে যে সাইট সিন গুলো হবে আশেপাশে, ঠিক বেনারসের আশেপাশে, সেগুলো করব। আর আমরা হোটেল থেকেই গাড়ি নিয়েছি। তোমরা এখানে বিভিন্ন ট্যুর যে ট্রাভেলস গ্রুপ গুলো আছে সেখান থেকেও গাড়ি নিতে পারো, মানে যারা ট্যুর অপারেটর। তো আমরা হোটেল থেকেই নিয়েছি এবং এদের যে নিয়মটা বুঝলাম যে সকাল যদি 6টায় বেরো তাহলে 12:30টার মধ্যে এরা ড্রপ করবে। আবার সেকেন্ড হাফে যদি কেউ নাও, মানে হাফ বেলার জন্য, তাহলে ওই 1টা নাগাদ বেরিয়ে এরা 7টার মধ্যে ড্রপ করবে। কিন্তু সেটা আমরা করিনি, তার কারণ হচ্ছে আমাদের একটু ঘুম থেকে ওঠা, বাচ্চা নিয়ে সবার একটু সমস্যা আছে, বা কালকে সারাদিন জার্নি করেছি, সেই জন্য আজকে যেটা করছি সেটা হচ্ছে আমরা পুরো দিনের প্যাকেজ নিয়েছি। ফলে আমাদের নিজেদের টাইমলি আমরা বেরোচ্ছি, 9:30 অলরেডি বেজে গেছে। এবার সারা দিনের টাইম নিয়ে যেটা করছি সেটা হচ্ছে পুরো দিনের জন্য 25,000 টু 2,500 টু 2,600 এর মধ্যেই কিন্তু রেটটা ওঠানামা করে। আর যেটা হাফ বেলার জন্য সেটা 1700 টাকা থেকে 1800 টাকার মধ্যে, একটু বার্গেনিং করে নিয়ে নিলেই তোমাদের হবে। আমাদেরকে আর্টিকা প্রোভাইড করেছে, আমরা এই গাড়িতেই সারাদিন আজকে ঘুরবো। আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে গাড়িতে করে। এখন মানে আমরা সিটির বাইরে যাব, আর সেই কারণেই আমরা যে জায়গা থেকে যাচ্ছি, অর্থাৎ ডান দিকে গির্জা মোড়কে ডান দিকে রেখে আমরা বাঁ দিকে মুড়ছি। এই দিকটা দিয়ে চলে যাব আমরা হচ্ছে সিটির বাইরে। আর তাছাড়া আমরা এই দিকটা কিন্তু কালকেও এসেছিলাম, যখন পুজো দিতে এসেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে, তখনও বোধহয় এই দিক দিয়ে এই সাইডটা দিয়ে গিয়ে আবার রাইট সাইডে ঢুকে গেছিলাম। কিন্তু আজকে তো যেহেতু সকাল হয়ে গেলেই এদের কিন্তু রাস্তায় ম্যাক্সিমাম জায়গায় নো এন্ট্রি লেগে যায়, ফলে আমরা সব জায়গায় ঢুকতে পারবো না, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো। সারনাথে পৌঁছে গেছি। পৌঁছে আমরা প্রথমে গাড়ি পার্কিং এর জন্য ঠিক সারনাথের অপোজিটে যে জায়গাটা আছে সেখানে রাখলাম। এবার আমরা প্রথমে টিফিন করব। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আগে ব্রেকফাস্ট করে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটতে হয়, মানে এদের পিআর কোড দেওয়া থাকে, তারপরে সেই কোড থেকে টিকিট কেটে তারপরেই তুমি ঢুকতে পারবে। মানে সেই জন্য একটু আগে আগে বেরোনোই ভালো, কারণ এত ভিড় হয়। টিকিট যদি তোমার কোনো কারণে না কাটতে পারো তাহলে কিন্তু দেখাই হবে না, ভেতরটা দেখতে পারবে না। সারনাথের ঠিক অপোজিটে যে রেস্টুরেন্টটা, আমরা সেখানে ঢুকে পড়লাম সকালের ব্রেকফাস্টের জন্য। এটার নাম হচ্ছে স্পাইসি আপ 61 রেস্টুরেন্ট। আর সকালবেলা উঠে যেটা খাচ্ছি সেটা হচ্ছে গরম গরম ইডলি, কিন্তু গরম নেই। টেস্ট খারাপ নয়, মোটামুটি সকালবেলা না খেয়ে আসার জন্য যা খিদে পেয়েছে তাতে এটাই চলে। বল, তোমরা আসতে পারো, কিন্তু আহামরি কিছু নয়। और दूसरा गया जी है जो बिहार बोलते तपस्या को प्राप्त किए।
और ये तीसरे हैं जहाँ पे 5 जोले के लेकर के धर्म प्रचार किए, और चौथे हैं कुशीनगर गोरखपुर बोला जाता है। और ये बड़ी प्रतिमा जो है फ्रंट पे 80 फुट 9 इंच है, अभय मुद्रा बोलते हैं, जो मुद्रा में है, सीधी लाभ मुद्रा में है, उपदेश मुद्रा में है, और धर्म चक्र परिवर्तन मुद्रा में है। और हिंदी में लिखा है बुद्धं शरणं गच्छामि धम्मं গুগল থাকলে কোনো কিছুরই প্রয়োজন হয় না আজকাল, আমরা নিজেরাই ঘুরতে পারি বা ঘোরা যায়, সবাই সেটাই করি। কিন্তু কি হয়, ছোট ছোট যারা এখানকার গাইড, তারা এই 70-80 টাকা বা 100 টাকার বিনিময়ে তারা কিছু ঘুরিয়ে দেখাতে চায়। অ্যাকচুয়ালি এটা তাদেরও একটা ইনকাম। সেই জন্যই আমরা একজন গাইডকে নিলাম, যে বলল আমাদের ঘুরিয়ে সবকিছু দেখাবে এবং 100 টাকা নেবে। বার্গেনিং করলে হয়তো 80 টাকায় চলে আসতো, কিন্তু ঠিকই আছে। 100 টাকা দিতে এত কিছু খরচ করার পরে মনে হয় না যে কাউকে 100 টাকা দিয়ে সে যদি আমাদেরকে কিছু বলে নিজে 2 পয়সা কামাতে পারে, তাতে ক্ষতি নেই। চলো সামনে দেখতে থাকি। এখানে সেই বোধি বৃক্ষ, যেটা অর্থাৎ এটা হচ্ছে 3rd জেনারেশন। তোমরা জানো যে বুদ্ধগয়াতে যখন বোধি লাভ করেছিল গৌতম বুদ্ধ, তারপর এটা শ্রীলঙ্কায় চলে যায় এবং শ্রীলঙ্কা থেকে ডাল নিয়ে এসে আবার এই সারনাথে কিন্তু আবার মানে গাছটা রোয়া হয় এবং সেই গাছটা আবার বলা হয় যে 3rd জেনারেশন অফ বোধিসত্ত্ব, মানে সেই বোধি বৃক্ষ। চলো সেটাই দেখি এখন। এটা হচ্ছে সারনাথের বুদ্ধ মন্দির, যেটা থাইল্যান্ড থেকে তৈরি করে দেওয়া হয়েছিল। আমরা তার মধ্যেই ঢুকছি, জুতো রেখে বাইরেতে ভেতরে ঢুকতে হবে।
এখন আমরা দাঁড়িয়ে আছি ন্যাশনাল এমব্লেমের পাশে। তোমরা সবাই জানো ভারতের ন্যাশনাল এমব্লেম হচ্ছে এই 4 মুখ বিশিষ্ট একটি সিংহ এবং নিচেও 4টে পশু রাখা আছে, এবং এর একটা আলাদা মাহাত্ম্য আছে যার মধ্যে দিয়ে আমাদের শৌর্য, বীরত্ব, সাহসিকতা সমস্ত কিছুই প্রদর্শন করা হয়। এখন আমরা চলে এসেছি সারনাথ আর্ট গ্যালারিতে। এর মধ্যে মনে হয় কিছু আর্ট গ্যালারি মানেই কিছু বিশেষ কিছু রাখা আছে দ্রষ্টব্য। চলো সেইটা যাই, কি আছে সেটা গেলেই বুঝতে পারবো আর তোমাদেরকেও বোঝাতে পারবো। মানে জিনিসপত্রের জন্য, বুঝলে তো, আর কিচ্ছু না। এগুলো ওদের সুবিধাতে একটা কমিশন ব্যাপার থাকে না। একটা ইনফরমেশন না জানালেই নয়। এই যে ভদ্রলোক আমাদের ডেকে বসালো না, আসো আসো কেমনভাবে বেনারসি তৈরি হয়, আমরাও হামলে পড়লাম। কারণ তার আগে আমরা কোনো দোকানে গিয়ে বেনারসি তৈরি বা এখানে যেখানে অরিজিনালি বেনারসি তৈরি হয়, বেনারসের যে জায়গাটায়, তখন আমরা সেই পর্যন্ত জায়গায় পৌঁছাতে পারিনি। ফলে আমরা এখানে বসে পড়লাম। যদিও এখানে প্রথম থেকেই আমাদের বলা ছিল যে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা করিনি, কিন্তু ইনি আমাদের দেখালেন, ফটো তুলতে বললেন, হঠাৎ করে বললেন না ক্যামেরা বন্ধ করো আর আমাকে কিছু টাকা দাও। অর্থাৎ এগুলো কিন্তু পুরোটাই ধান্দা এবং ব্যবসা। ট্যুরিস্টদের দেখিয়ে এরা টাকা ইনকাম করে। আর এখানে যে জিনিসগুলো তৈরি হচ্ছে বা দেখাচ্ছে সেগুলোর দাম কিন্তু ভীষণ বেশি। তাই তোমরা ভুলেও সেই জিনিসটা করো না, করলে বোধহয় ঠকবেই। দেখতে হলে একটু দূরে গিয়ে বেনারসি তৈরির কারখানায় ঠিকভাবে দেখে আসতে পারবে। আর সেগুলো আমার অন্য ভিডিওতে থাকছে। এখন আমরা সারনাথ স্তূপের কাছে এসেছি। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে, আর টিকিট এখনকার সব কিউআর কোডে দেওয়া থাকে। মানে তোমার নিজের ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। পার হেড টিকিটের দাম হচ্ছে 20 টাকা। তবু আমি একবার দেখে নিই, কারণ আমি এখনো কাছে যাইনি, দেখে বলছি তোমাকে।
যাচ্ছি আমরা সারনাথ স্তূপে। আগেই বললাম যে বাইরে থেকে টিকিট কেটে, তোমার অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে, পার পার্সন 20 রুপিস করে। আর এখানে কিন্তু বুদ্ধ তার 5 জন শিষ্যকে যে বুদ্ধ ধর্ম সম্বন্ধে, মানে যে বুদ্ধ ধর্মের জ্ঞান বা বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, এই তার 5 জন শিষ্য। আমার এই মুহূর্তে 5 জন শিষ্যের নাম মনে নেই, কিন্তু আমি পরে ঠিক জানিয়ে দেবো 5 জনের নাম। তো এখান থেকে শুরু হচ্ছে, আর বোঝাই যাচ্ছে এগুলো সেই আগেকার দিনে এইভাবে এখানেই তারা শিক্ষা লাভ করতো বা শিক্ষা দান করতো এই জায়গাগুলোতে। ফটো তুলো। এ রবি, আমাকে একটা রিল করে দাও না। দাঁড়াও বলছি।
সারনাথের দুটো স্তূপই আমরা দেখে নিয়েছি। দেখার পরে আমরা গাড়িতে করে দুপুরবেলার দিকে চলে এলাম রামনগরে। রামনগর হলো বেনারসের কাশী থেকে একটু দূরে। আর এটার মেইন যে আমরা বলছি যে রামনগর দুর্গ, আসলে এটা 1750 সালে কাশীর রাজা অর্থাৎ মহারাজা নরেশ বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। এবং তোমরা এখানে এলে একটা জিনিস দেখতে পারবে যে এখানকার যে আর্কিটেকচার সমস্ত কিছুই খানিকটা আমাদের রাজস্থান শৈলীর সঙ্গে কিছুটা মিল আছে। বিল্ডিংয়ের ক্রিম রঙের চুনা পাথর কিন্তু চুনার বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল। এটি সাধারণত মুঘল স্থাপত্য শৈলীতেই কিন্তু নির্মিত। দুর্গটিতে বেদ ও ব্যাসের মন্দির আর একটা জাদুঘর, রাজার আবাসিক কমপ্লেক্স রয়েছে। দক্ষিণমুখী হনুমানের একটি দক্ষিণমুখী মন্দিরও রয়েছে। দুর্গটা তৈরি করা হয়েছিল বেশ উঁচু জমিতে, কারণ তোমরা দেখতেই পাবে এটা ঠিক আমাদের গঙ্গার পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ সেই সময় যা বন্যা হতো, বন্যা স্তরের থেকে অনেকটাই উপরে। দুর্গটিতে অনেক খোদাই করা বারান্দা, খোলা উঠান এবং প্যাভিলিয়নও রয়েছে। কাঠামোর শুধুমাত্র একটি অংশ জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত, কারণ বাকি অংশে কাশী নরেশ এবং তার পরিবারের বাসভবন রয়েছে। মহারাজা যখন তার প্রাসাদ দুর্গে বসবাস করেন, এখন আমরা আছি রামনগর ফোর্টে। অ্যাকচুয়ালি রামনগর ফোর্টটা হচ্ছে সেটাই, যে হচ্ছে কাশীর রাজা, কাশীর রাজার বাড়ি এটা, প্রাসাদ এটা অনেক বড়, অনেক পুরনো। যদিও তাদের বংশধররা কিন্তু এখন থাকে না, এর পেছনে থাকে যারা এখানকার পাহারায় রয়েছে, মানে পুলিশ যারা সিকিউরিটি হিসাবে রয়েছে, তারাই বললেন যে এখানে ওনাদের যে উত্তরসূরিরা তারা সবাই থাকে, এই জায়গাটা থাকে না। এখানে একটা ভেতরে আমরা টাকা দিয়ে ইয়েতে ঢুকলাম, ওদের যে সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম করে রাখা হয়েছে, ওদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এর ভেতরে রয়েছে। কিন্তু ক্যামেরা মানে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমরা ওটা ভেতরে কিছুই দেখাতে পারলাম না। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফিজ হচ্ছে 80 রুপিস, আর যারা চিলড্রেন তাদের জন্য 20 রুপিস। কিন্তু খুব সুন্দর মেনটেন করা আছে ঠিকই, কিন্তু বাইরে সেই পুরোনো জিনিসগুলো ওরা রিপেয়ার সেরকম ভাবে করেনি। মানে যে ইয়েগুলো দেওয়াল থেকে আস্তে আস্তে পলেস্টার গুলো খসে পড়ছে, কিন্তু সুন্দর, অনেক বেশি ক্লিন আর ভালোভাবে মেনটেন করা আছে। কিন্তু ওইগুলো হয়তো ওরা মানুষের ওইটাই দেখাতে চাইছে যে এরকম ছিল, তার জন্য হয়তো আলাদাভাবে কোনো মানে কি বলবো রিপেয়ার হয়নি বা করেনি ওরা। এইদিকে কিন্তু একদম প্রাসাদ থেকে ভেতরে ঢুকেই একদম ভেতরে দেখো তোমরা সেই সরু যেটা কি বলবো তোমার ভেতর থেকে যাওয়ার যে গঙ্গার সিঁড়ি, মানে গঙ্গার ঘাট কিন্তু এইদিকেই, এই দিক দিয়ে গেলে পুরো গঙ্গার ঘাট দেখা যাবে। সুড়ঙ্গ টাইপের এটা। এইটার কিন্তু একটা আলাদা অনুভূতি, মানে রাজপ্রাসাদের মধ্যে দিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার এরকম একটা গুপ্ত পথ। এখনকার দিনের আর্কিটেকচার বা যারা সমস্ত সিভিলের কাজ মানে কাজ যতই
মডার্ন হোক যাই হোক না কেন, তখনকার দিনের স্থাপত্য শিল্পের সঙ্গে কোনো কিছুই ম্যাচ করা যায় না। আর দেখো, যাওয়ার সময় এদের যে কুর্ম অর্থাৎ কচ্ছপকে যারা দেবী হিসাব মানে দেবতা হিসাবে পুজো করতো সেটা বোঝা যায়। এখানেও কিন্তু দেখো কচ্ছপের ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে। আর এই দিকেও একটা দরজা রয়েছে, এখন বন্ধ। অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। এখানেও একটা মন্দির রয়েছে। সারাদিন ঘুরে যখন রামনগর ফোর্ট থেকে আমরা বেরোলাম, তখন সূর্য তার অস্ত যাওয়ার অনুরাগ তৈরি করেছে, অর্থাৎ বিকেল হয়ে গেল। আমরা এবার ঢুকে পড়েছি BHU, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, তার মধ্যে। এই হিন্দু ইউনিভার্সিটি তোমরা জানো যে ইন্ডিয়ার সব থেকে বড় ইউনিভার্সিটি, আর সেটা আমরা ঢুকেও কিন্তু বুঝতে পারলাম। এত বিশাল তার পরিসীমা, এত জায়গা জুড়ে একটা ইউনিভার্সিটি, সত্যি ভাবা যায় না কি ডিপার্টমেন্ট নেই এখানে। এখানে আসার বহু দিনের ইচ্ছে ছিল। আর ঢুকে দেখলাম এখানকার নিত্যকার জীবন, ক্যাম্পাসের মধ্যেই ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তাদের সাইকেল কিংবা বাইক নিয়ে ছুটোছুটি করছে। খানিকটা নিজেদের জীবনের কথা, নিজেদের স্কুল মানে কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। এবং এখান থেকেই আমরা পৌঁছে যাব বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে একটি মন্দির আছে, বিড়লা মন্দির। সেখানেই আমরা এবার যাব। বিড়লা মন্দিরটা আসলে শঙ্কর মানে অর্থাৎ মহাদেবেরই মন্দির। চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। এখন আমরা আছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যেই বিড়লা মন্দিরে। এটাও মানে মহাদেবেরই মন্দির, কিন্তু এর মধ্যে বিড়লারা এটা করে দিয়েছে বলে বিড়লা মন্দির নামেই বেশি পরিচিত। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, এবং অনেকটা জায়গা জুড়ে নিয়ে। এমনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি তো প্রচুর জায়গা নিয়ে, আর এর ভেতরেও আমরা এসে দেখছি সুন্দর করে সাজানো রয়েছে। আর জায়গাও অনেক, কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা, খুব সুন্দর করে করা রয়েছে। চলো ভেতরে যাই, কি আছে ভেতরে। আর এখানে ফোন অ্যালাউড, ফলে ভেতরে ফোন নিয়ে যেতে কোনো প্রবলেম নেই। আসো।
নিচে হচ্ছে বাবার মন্দির আর উপরেও খুব সুন্দর করে সাজানো। আর একটা রুম আছে যেখানে তুমি কথা বললে ওম বলেও সেটার ইকো হয়, সেই রুমটাতেই এখন যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যে উদ্দেশ্যে আমি উপরে গেলাম, অর্থাৎ তোমাদের বললামই যে একটা ঘরে এরকম ওম আওয়াজ করলে শব্দটা ইকো হয়, ব্যাপারটা এরকম নয়। উপরটা এরকমভাবেই তৈরি, যেহেতু চারিদিকটা খোলা, ভেতরে মোটা মোটা দেওয়াল আছে, মানে তৈরি করা আছে, সেই জন্য এমনিতেই কথাগুলো ইকো হয়। সেটা একটা নির্দিষ্ট ঘরেই যে হয় এরকম কথাও নেই, বা এরকম কোনো ঘরও নেই স্পেশালি যে আলাদাভাবে ওরকম কিছু হবে। ফলে এই ইনফরমেশনটা কিন্তু ঠিক নয়। তোমরা গেলে এটা ভেবো না, সব ঘরই আছে, ঠাকুর আছে, সেটাই দর্শন করো। আমরা BHU থেকে বেরিয়ে চলে আসলাম সংকটমোচন মন্দিরে। এখানে একটা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ মেন গেট, যেখানে তোমার ব্যাগ বা জুতো এখানে রেখে যেতে হবে, ওখানে তোমাকে ফোনও কিন্তু জমা করে ভেতরে যেতে হবে। ফলে এই মন্দিরে যারা আসছো বা আসবে তারা ওই পর্যন্তই ক্যামেরা অ্যালাউ, মোবাইল অ্যালাউ, তার বাইরে মানে ওপারে মন্দিরে কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমার পক্ষেও দেখানো সম্ভব না, বা যারা এসছে তাদেরও দেখানো সম্ভব না। কিন্তু তোমাদেরকে বলে রাখি, ভেতরে অবশ্যই যাবে, কারণ এই মন্দির ভীষণ জাগ্রত। আর তোমরা যারা জানো না তাদেরকেও ইনফরমেশনটা দিই, ভেতরে একটা প্যাড়া পাওয়া যায় যা অদ্ভুত সুন্দর খেতে। অ্যাটলিস্ট আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ ঘিয়ের গন্ধ, মানে ঘিয়ে মোড়া একদম যাকে বলে। তো নিয়েও এসো, অনেক দিন রাখা যায়। তোমরা ওদেরকে বললে ওরাই তোমাদের বিভিন্ন টাইপের আছে বলে দেবে কোনটা অনেক দিন রাখা যায়, বাড়ি নিয়ে যেতে পারবে। সেইভাবে তোমরা এখানকার প্যাড়াটাও নিয়ে এসো, দারুণ খেতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো সেটা জানিও, আর যতক্ষণ আর নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সঙ্গে থেকো।